আজকে ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি ফলতাতে জনসভা করেছেন। তার বক্তব্যে একটা বিষয় একদম স্পষ্ট যে মার্জিন বেঁধে দিয়েছেন, ফলতায় টার্গেট বেঁধে দিয়েছেন কত আসনে জিততে হবে, কিন্তু সেখান থেকে তিনি এটা বলছেন যে সংযত থাকতে হবে আমাদের। অর্থাৎ বার্তাটা যে প্রথম দিন থেকে ক্লিয়ার সেটা আবারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বপনদা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ভোট হবে ফলতাতে। ফলতার মানুষ দীর্ঘ 15-16 বছর কোনো ভোট দিতে পারেনি, পঞ্চায়েত নির্বাচনে দিতে পারেনি, বিধানসভায় দিতে পারেনি, লোকসভাতেও দিতে পারেনি। আজকে সেই সমস্ত মানুষরা এবার ভোট দিতে যাবেন। ভোট দেওয়াটা তাদের যে কর্তব্য সেটা তারা পালন করবেন এবং সেই মানুষের মধ্যে সাহসটা আমাদের মুখ্যমন্ত্রী, আজকের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি সেটা বার্তা দিয়েছেন এবং প্রকাশ্যে দিয়েছেন। এবং আপনারা সকলেই জানেন ওখানে অভিষেক ব্যানার্জির ডানহাত জাহাঙ্গীর, তার জাহাঙ্গীর বাহিনীর মাধ্যমে ফলতাতে একটা সন্ত্রাসের পরিবেশ নয়, সন্ত্রস্ত করে রেখেছিল সমস্ত মানুষকে। আজকে সেই সমস্ত মানুষ সন্ত্রাস মুক্ত হয়ে ভোট দিতে যাবে, এর চাইতে আনন্দের আর কী হতে পারে? মুখ্যমন্ত্রীর যা দায়িত্ব, মুখ্যমন্ত্রীর যা কর্তব্য সেটাই তিনি পালন করেছেন। মানুষকে সাহস দেওয়া, মানুষকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া, এটাই মুখ্যমন্ত্রী করেছেন। এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। একজন মানুষ বলেছিল আমি পুষ্পা ঝুঁকেগা নেই, এবার পুষ্পা ঝুঁকবে না, পুষ্পা এবার শুয়ে পড়বে। আর শুয়ে পড়ার পর পুষ্পার অন্যান্য সাকরেদদের মতো জেলে যাবেন, ওই সংশোধনাগারে গিয়ে তার দিন কাটাতে হবে, তার আর বাইরে থাকার উপায় থাকবে না। এটাই বার্তা ফলতার নির্বাচনে। আমি এইখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। সবটা না দৃষ্টিভঙ্গির কিরকম ফারাক সেটাও যেন দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজেপি নিজেদের যেমনটা দাবি করে পার্টি উইথ এ ডিফারেন্স, শুধু পার্টি উইথ এ ডিফারেন্স নয়, দুটো দলের মধ্যে দৃষ্টিভঙ্গির কিরকম ফারাক আমি কেন বলছি? আপনারা শুনলেন এই প্রতিবেদনে শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের রাজ্য সভাপতি বলেন ডিজে বাজাবো, এই কথা বলেন না। আচ্ছা, উৎসব করবেন, জয়ের উৎসব করবেন, কিন্তু অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না, আইন হাতে তুলে নেবেন না। তার পাশাপাশি নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো রাখুন। ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে, পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না 4 তারিখের পর, দিল্লির কোন বাবা তোমাকে বাঁচাতে আসে একবার দেখবো। আমি বলছি দুটোর মধ্যে পার্থক্য সমানভাবে স্পষ্ট। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই যে নির্বাচনী প্রচারে আজকে যেটা বক্তব্য, সেখান থেকে তৃণমূলকে কিছু শিক্ষা নেবে প্রদীপ্তদা? না, আসলে সবই পোস্ট পোল কথা হচ্ছে, তো পোস্ট পোল কথা শুনতে শুনতে, যেমন পোস্ট পোল তৃণমূল না কি পোস্ট পোল বিজেপি হয়েছে, এসব শুনতে শুনতে খুব হঠাৎ করে মনে হলো আমি কি উল্টা লাটকাকার ঝুলে আছি নাকি, আমাকে কি হাওয়ায় হারিয়ে দেওয়া হয়েছে নাকি? রাজ্য সভাপতির কথা তো বললেন, কিন্তু রিতেশ তিওয়ারি যখন বলছেন তৃণমূলের কাছে সোনার পাথর বাটি মনে হতেই পারে না। আমি তো তৃণমূলের কথা বলছি না, পোস্ট পোল তৃণমূলের কতটা তফাৎ, আমি তো তৃণমূলের কথা বলছি না। আমি বলছি যে রিতেশ তিওয়ারি কি বলেছেন, সে তো বিজেপির লোক। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা, শুনুন না, শুনুন। আমি বলেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে গেছেন, আমি বলেছি রাজনাথ সিং কি বলে গেছেন। এই যে হাওয়ায় হারিয়ে দেব এই কথার মানে কি আমি জানি না। আমি জানি না যে উল্টা লাটকাকের কি সব করে দেবে তার মানে কি। আমি জানি না আমাকে মুসলিমরা ভোট দেয়নি, আমি মুসলিমদের হয়ে কোনো ফাইল সাইন করব না। আমি জানি না যে একটা চন্দ্রনাথ চলে গেলেন, সেই চন্দ্র চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কা টিবরিয়াল যখন বলছে এটা তৃণমূল করিয়েছে, মুসলিমরা করিয়েছে, এটা কোন কালচার? আসলে তুমি ঠিকই বলেছো, দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য আছে, ওই মুখ আর মুখোশের পার্থক্য। বিজেপির একটা আমি শুধু প্রদীপ্ত মুখোপাধ্যায়কে শুধু মনে করিয়ে দেবো, শুধু সাপ্লিমেন্ট করছি। এই যে ভ্যানিশ কুমার বলে জ্ঞানেশ কুমারকে তো মানে সব সময় আক্রমণ করেছেন, সেই একটা ভ্যানিশের কার্টুন শুধু ফরওয়ার্ড করার জন্য সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের জীবনে যে কি অন্ধকার নেমে মানে রাজরোষে পড়তে হয়েছিল এটা সকলে জানেন। উত্তর দিনাজপুরে দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেটাও নিশ্চয়ই তোমরা জানো। ইতিমধ্যে গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, সেটাও তুমি জানো। এবং সেক্ষেত্রে এখনো তিনি নির্দিষ্ট জায়গায় জেলে পড়ছেন। আমাদের বক্তব্য আইনের মতন নিশ্চয়ই চলবে, কিন্তু যে জায়গাগুলোর তার বিরুদ্ধে প্রথম কথা হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ, ইভিএম নিয়ে ভুল একেবারে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ছিল। দ্বিতীয় কথা হচ্ছে জেলে পচার কথা যদি বলতে হয় আমাকে একেবারে অম্বিকেশ মহাপাত্র থেকে শিলাদিত্য চৌধুরী একের পর এক নামগুলো সামনে আনতে হবে। আমরা এটা শিখেছি বড়দের কাছ থেকে যে একটা, এবং এই প্যানেলেও বারংবার শিখেছি যে পুরনো কোনো ঘটনা যেটা খারাপ, অন্য রাজ্যের কোনো ঘটনা যেটা খারাপ, সেটা দিয়ে কোনো খারাপকে জাস্টিফাই করা যায় না। এবং ঠিক সেইখানে তৃণমূল তাহলে 34 বছরের বাম শাসনের কথা নিজেদের কথা বলতে গিয়ে কেন বারে বারে মনে করো তো?
তখনকার কথাই তো বলছি যে আমরা যখন ওইগুলো জাস্টিফাই করার চেষ্টা করতাম বলে তোমরা বলতে, আমরা শুধু উদাহরণ দিতাম যে ওরা এরকম তপন দাস। খারাপ করেছে। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রদীপ তো অনেক কথা বললো, কিন্তু যে কথাগুলো বললো না, পোস্টপল ভায়োলেন্স 2021-এর পর কি কি ঘটেছিল, 12,000 কতজন মানুষকে খুন করেছিলে, তোমাদের বলা আছে, তোমাদের বলা আছে। ন্যূনতম তোমাদের নৈতিক বোধ আছে, তোমাদের লজ্জা থাকলে তোমরা এই প্রসঙ্গ তুলতেই পারে না। সেই জায়গায় তুলিনি। যেখানে তোমাদের অভিষেক ব্যানার্জি অমিত শাহকে চ্যালেঞ্জ করছে 4 তারিখ থাকবেন আপনাকে দেখাবো, যেখানে চ্যালেঞ্জ করছেন যে আমরা কি করব কি বাজাবো, প্রত্যেককে ভয় দেখাচ্ছেন খুন করবেন বলে। আজকে যদি তৃণমূল কংগ্রেস জিততো, কয়েক হাজার মানুষকে তোমরা হত্যা করতে, ওই সে কথা তো তোমরা বললে না। কয়েক হাজার কয়েক লক্ষ মানুষকে ঘর থেকে তাড়াতে তাদের ঘর পোড়াতে একটা ঘটনা ঘটেনি, একটা ঘটনা ঘটেনি, একটা ঘটনা ঘটেনি। বিজেপি ছেলেরা চুপ হয়ে আছে, বিজেপি ছেলেরা শান্তভাবে আছে, তারা তাদের নীতি তাদের দলের নেতৃত্ব কথা শুনে তারা শান্তভাবে তৃণমূলের লোকেদের বুকে জড়িয়ে ধরে তাদের অফিসগুলো খোলাচ্ছে। মানে তার জন্য সাধুবাদ জানানো ভুলে উচিত। যাচ্ছেন, বলছিলেন যে হয়তো বা কিন্তু এসব যদি হতো, কিন্তু পঞ্চায়েত ভোট তো আমরা দেখেছিলাম, তো হয়তো কিন্তু জায়গা নেই প্রদীপ্ত দা, সেখানে 50 জনের বেশি মানুষের আমি প্রাণ চলে আবারও গিয়েছিল। বলছি, রবীন্দ্রনাথ বাবু just একটা লাইন ক্লোজ করে দিই স্যার, সরি। আমি বলছি সেদিনও আমি বলে গেছিলাম, তোমার চ্যানেলেও বলে গেছিলাম যে যারা দোষ করেছে তাদের চূড়ান্ত শাস্তি হোক। এখন ঠিক আছে। আমাদের শুভেন্দু অধিকারী এতদিন আছেন, দেওয়া হয়নি। 12,000 আচ্ছা, তাদের পিছনে ব্যাক করে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলার আগে সত্যি তো এটাই হওয়া উচিত, যারা দোষ করেছে তাদের চূড়ান্ত শাস্তি হোক। আমি শুধু একটা বক্তব্য মনে করিয়ে দিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তারপরে তার বক্তব্য বলবেন। শেখ শাহজাহানকে টার্গেট করেছে ইডি, এটা বিধানসভায় দাঁড়িয়ে কে বলেছিলেন? কোন প্রসঙ্গে? কোন প্রসঙ্গে বলেছিলেন? শেখ শাহজাহান কোন মহামানব? খারাপের কথা কিন্তু বলা হয়নি ওখানে। শেখ শাহজাহানকে ইডি টার্গেট করে তারপরে সন্দেশখালীতে ঢুকেছে, এটা বিধানসভায় বলেছিলেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী। আমরা শুনতে চাই, ভালোগুলো বলো। আমি বলবো কি, একেবারে আমি বলছি তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। নির্বাচনী প্রচারে গিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলেন আমার সরকারের বেস্ট পারফরম্যান্স, সেরা মন্ত্রী ছিল। কে বলেছিল? শওকত মোল্লাকে নিজের ডান হাত বলেছিলেন, এমনকি নিজের সিকিউরিটি উইথড্র করে শওকত মোল্লাকে দেওয়ার কথা বলেছিলেন। তালিকা বলতে গেলে না দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, 2 ঘন্টায় শেষ হবে না। রবীন্দ্রনাথ বাবু, এই যে সার্টিফিকেট গুলো, এইটার থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কতখানি রসাতলে গেছে। এই যে একটু আগে তৃণমূলের এক মুখপাত্র একটু আগে বললেন যে জাহাঙ্গীরকে কি বলা হয়েছে, তাকে ভোটের আগে কি বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। জাহাঙ্গীরের হয়ে যে তিনবারের বিধায়ক জেতা এমএলএ ইত্যাদি বলছে, এই জাহাঙ্গীরের খানের নামে যে সার্টিফিকেট দেয়, তাহলে পশ্চিমবঙ্গ কতখানি রসাতলে গেছে এটা বোঝা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই শেখ শাহজাহান, জাহাঙ্গীর, সেলিম, এই পুরো মুঘল সাম্রাজ্য নিয়ে যারা রাজনীতি করতেন এবং যারা এই গোটা বিষয়টাকে নিয়ে এমন একটা জায়গায় চলে গেছিলেন যে মানুষ সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত থাকতো, যারা ভোট দিতে পারতো না ওই গোটা চত্বরে, তারা যদি মুক্তির হাওয়া পায় তাহলে কিন্তু আরও মারাত্মক হতে পারতো। এটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না। সেখানে কিন্তু এই সরকার তাদের রোধ করেছেন। এই আমি আমি সাধারণ মানুষের কথা বলছি, রাস্তায় ঘাটে তারা আমাকে বলেছে এই শাসনের যদি উল্টোটা ঠিক হতো, আজকে যদি তৃণমূল আসতো, রাস্তায় বাড়িতে থাকতে পারতাম না, রাস্তাঘাটে তরবারি নিয়ে ঘুরে বেড়াতো, রাস্তাঘাটে বোমা পড়তো, এই জিনিস হতো। তৃণমূল এমন জায়গায় নিয়ে গেছে রসাতলে। কিন্তু আমি সেই সব দিকে যাচ্ছি না, সেই প্রসঙ্গ অতীত। আমরা সেই অতীতকে অতীত হিসাবেই দেখি, মিউজিয়ামে রেখে দেবো। এইটা বরং সাজিয়ে রাখবো যে ভবিষ্যতের মানুষ এসে যেন দেখতে পায় যে কি কতখানি রসাতলে একটা পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য কোন কোন ধরনের নেতারা ছিলেন এবং তাদের কিভাবে পরিপোষণ করা হয়েছিল। আমি শুধু একটু যোগ করি আপনার সঙ্গে, অতীত থেকে তো শিক্ষা নেওয়া উচিত। যে কোনো সুস্থ সচেতন মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। আমি কেন বলছি, 29 তারিখে যখন ভোটটা হলো, তারপরে আপনার মনে থাকবে যে এই ফলতার যারা ভোটাররা, মহিলারা একেবারে রাস্তা অবরোধ করেছিলেন। কি কারণে রাস্তা অবরোধ করেছিলেন? যে ভোট হওয়ার পরে এই 285টা বুথে এমনভাবে হিংসা চালানো হয়েছে, বাড়িতে ঢুকে মহিলাদের বলা হয়েছে কেটে ফেলে দেওয়া হবে। এবং যারা অভিযোগ করছেন, খেয়াল করবেন, তারা বলছেন আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু তারপরেও তারা আদৌ তৃণমূলকে ভোট দিয়েছেন কিনা এই সংশয়ে জাহাঙ্গীরের অনুগামীরা তাদের বাড়িতে ঢুকে থ্রেট করেছে। আমি তারও আগের ঘটনা বলছি। ইভি মেশিনের সামনে দাঁড়িয়ে অবজারভার মানে বিজেপির কর্মী বলছেন যে এটা কি হচ্ছে, এবং গোটা চত্বরে সবাই তাকিয়ে দেখছে যে ওইখানে
বসানো আছে, একটা লিউকোপ্লাস্ট বা সাদা টেপ বসানো। সেলো টেপ বসানো আছে, এবং সিসিটিভি মানে যেটা ওয়েব ক্যামেরা সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। এটা তো 32টা না 64টা কোন জায়গায় আমি দেখলাম কাগজে বেরিয়েছে যে ওয়েব ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল। এগুলো কি মিথ্যা কথা? এগুলো তো পরিষ্কারভাবে প্রমাণিত, আর সেই জন্যই তো ফলতায় আবার রিইলেকশন হচ্ছে। তাহলে এটা করেছিল কে? এটা কি বিজেপি কর্মীরা করেছিল, না আইএসএফ করেছিল, না সিপিএম করেছিল, নাকি কংগ্রেস করেছিল? কেউই করেছিল জাহাঙ্গীর অনুগামীরা। তো তাদেরকে কি তোয়াজ করে করে রসগোল্লা খাওয়ানো হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।